মানে আমি তো দেখিনি যে উস্কানিমূলক বক্তব্য। এই যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়া, এটার মধ্যে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কূটনীতির কৌশল আছে। আপনি ভারত চীন বিরোধের কথা বলছেন বা তাদের দ্বন্দ্বের কথা বলছেন, তার চেয়েও বেশি দ্বন্দ্ব কিন্তু চীন যুক্তরাষ্ট্র। আমরা চাই যে কি হচ্ছে কি হবে এই বিষয়গুলো বিশেষজ্ঞ মহলের সাথে যদি আগে থেকে একটু আলোচনা করে এই সফরগুলো হয়, তাহলে জাতি ক্লিয়ার থাকবে। এখন কিন্তু বিশ্বটা সেই জায়গায় নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। আমার অন্য যে দেশগুলি আছে তারা কিন্তু বিনিয়োগে ওই ধরনের এখন সেই সক্ষমতা অনেক দেশই রাখে না, যেটা চায়না পারে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলীন। আজ করা আলাপে আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ABM মোশাররফ হোসেন, সংসদ সদস্য বিএনপি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আমার সাথে রয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, সংসদ সদস্য জামাতে ইসলামী, এবং রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই যে বিষয়টি নিয়ে আজকের করা আলাপ শুরু করছি, সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে 6 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন তিনি। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে। চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে 15 থেকে 17টা দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক, MOU এবং 2টি চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান আর একটা প্রোটোকল করার কথা রয়েছে। মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রথমে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আমরা দেখি সবসময় প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের ঠিক পার্শ্ববর্তী দেশ ভারতেই প্রধানমন্ত্রী প্রথম সফরটা করে থাকেন, এটাই দেখে এসেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রথম চীন যাচ্ছেন এবং মালয়েশিয়া যাচ্ছেন। এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ শান্তা শারলীন আপনাকে। আপনার মাধ্যমে এই প্রথম আমি স্টার নিউজে আসলাম। স্টার নিউজের সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন দেখছেন, সকলকে শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সর্বপ্রথম বিদেশ সফর, আমি এটিকে ইতিবাচক হিসেবে দেখছি প্রথমত। কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনি যেমনটি বললেন, বাংলাদেশের ইতিহাস বলে যে কেউ প্রধানমন্ত্রী হলে প্রথমে ভারতে সফর করত, সেটারও একটা গুরুত্ব রয়েছে। বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সফর করতো, সেটা একটা ব্যাপার রয়েছে। আবার অনেকগুলো আলোচনাও হিডেন রয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা চিন্তাধারার প্রতিফলন দীর্ঘদিন যাবৎ আমরা লালন করে এসেছি, এবং সর্বশেষ আওয়ামী রেজিম থেকে মুক্ত হওয়ার জন্য এই দেশ যে অবস্থানে দাঁড়িয়েছিল জুলাইয়ে, সেই প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি সরকার, সেই সরকার শুরুতেই ভারতে সফর না করে মালয়েশিয়া এবং চীনের মতো, বিশেষ করে চীন ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক রয়েছে নানান কারণে, তো এরকম একটি জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই সফরটি আমাদের দেশের জন্য, আমাদের দেশের পলিসি মেকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একটি দিক। দ্বিতীয় একটি বড় বিষয় হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বাজেট হয়েছে বা বাজেট প্রস্তাবনায় আছে। এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে বৈদেশিক ঋণ থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্য আর কি। তো সেই জায়গায় দুই দেশের দুটো কালচার, একটি হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের একটি বড় সম্পর্ক আছে হলো ম্যান পাওয়ার, অর্থাৎ জনশক্তি রপ্তানি। সেই জায়গায় এই সফরটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার সাথে যে চুক্তিগুলো, সেগুলো স্থবির হয়ে আছে। এবং এটা কিন্তু শুধুমাত্র এই রিসেন্ট পাস্ট কয়েক মাসের জন্য নয়, কয়েক বছর যাবতই এটা একটা স্থবিরতার মধ্যে রয়েছে। সেখান থেকে একটা মুক্তির জন্য হয়তো এটা একটা আমাদের জন্য ইতিবাচক সফর হবে। আর পাশাপাশি চীনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, বিশেষ করে বাণিজ্য চুক্তি। পাশাপাশি হচ্ছে যে আমরা যদি আগামী দিনে বৈদেশিক ঋণ বা সহযোগিতা চাই, সেক্ষেত্রে চীন আমাদের বড় মিত্র হতে পারে।
এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সফরটি ইতিবাচক হবে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে ভারত থেকে সরে গিয়ে যে সরে গিয়ে নয়, এই আমরা সরকার বলতে চাচ্ছি- এখন যে এই মালয়েশিয়া বলেন, চীন বলেন, এই সফরটাকে প্রাধান্য দিচ্ছে বা প্রথমেই প্রাধান্য দিচ্ছে, যাদের সাথে আমাদের বর্ডার শেয়ার করছে সেদিকে না গিয়ে সেটাকে ইতিবাচক হিসেবে আপনি দেখছেন, আপনার কথা থেকে পেয়েছে। জি, সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে, যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন উস্কানির অপচেষ্টা চালাচ্ছে, যা খুবই ইঙ্গিতপূর্ণ। এই প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আসলে কারা কথা বলেন, কারা উস্কানি দেওয়ার চেষ্টা করে? মানে আমি তো দেখিনি যে উস্কানিমূলক বক্তব্য। অন্য একটি উনি মানে বর্তমানে সংসদে বিরোধী দলকে ইঙ্গিত করেছে না ক্ষমতাচ্যুত দলটিকে ইঙ্গিত করেছে এটি স্পষ্ট না। আমি দেখিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী সফর করবেন, এবং এটাও বোধহয় ঠিক না যে সব প্রধানমন্ত্রী প্রথম সফরটা ভারত দিয়ে শুরু করেছে, তা নয়। অধিকাংশ বলেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অধিকাংশ দেশই ক্ষেত্রে আমরা করেছে। দেখেছি যে তবে এবারে কিন্তু পার্শ্ববর্তী দেশের দিকে তাদের নজর বেশি থাকে। এবারে কিন্তু এবারে কিন্তু চীনে প্রধানমন্ত্রী প্রথম যাচ্ছেন না, প্রথম মালয়েশিয়া যাচ্ছেন, তারপর চীনে যাচ্ছেন। এই যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়া, এটার মধ্যে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কূটনীতির কৌশল আছে। এবং আপনি ভারত চীন বিরোধের কথা বলছেন বা তাদের দ্বন্দ্বের কথা বলছেন, তার চেয়েও বেশি দ্বন্দ্ব কিন্তু চীন যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশ এই দুই দেশের, এই দুই বৃহৎ শক্তির ভারসাম্য কীভাবে রক্ষা করবে সেটা একটি বড় প্রশ্ন। আরেকটি যদি সোজা কথায় বলেন যে আমাদের বাজেট বাস্তবায়ন অথবা সরকারের উন্নয়ন প্রকল্পগুলো মানে এগিয়ে নেওয়ার জন্য টাকা দরকার, কারণ টাকা একমাত্র চীন দিতে পারে। এটা হলো সোজা সাপটা কথা। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেসব প্রোটোকল বা চুক্তির কথা বললেন যে খুব আশাব্যঞ্জক না, মানে অনেকগুলো চুক্তি হচ্ছে তা না। প্রোটোকল হওয়া মানে হচ্ছে যে আমরা এই ব্যাপারে একমত হলাম বা এমইউ সই হলে কি হবে এটি সফরের আগে বলা যাবে না। মানে ধরেন বিশেষ করে জনশক্তি, এই সমস্যাটি দীর্ঘদিনের। কখনো মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি খুলে যায়, আবার কখনো বন্ধ হয়। এটা যে শুধু দুই দেশের সরকারের জন্য না, এটা এই জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে একটা চক্র আছে, যারা জনশক্তি রপ্তানি কারক হিসাবে পরিচিত এবং ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এবং প্রভাবশালী, যেটি গতবার হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে যে এটি খুলে দেওয়া হয়েছিল, এবং সেখানে যাদের যাওয়ার কথা ছিল তাদের মধ্যে 18,000 যেতে পারেননি। আচ্ছা, আর টাকা পয়সা জমা দেওয়ার পরও অন্তর্বর্তী সরকার খুব চেষ্টা করেছিল যে তাদের যাওয়ার ব্যবস্থা করতে। সাবেক প্রধান উপদেষ্টা কথাও দিয়েছিলেন যে আমরা চেষ্টা করছি এবং এটি হয়তো সুফল পাবো, কিন্তু এখনো পাইনি। প্রথম জি, আপনার কথা থেকে একটা জিনিস পেলাম যে আপনি মালয়েশিয়ার কথা প্রসঙ্গে বলছিলেন যেটা কূটনৈতিক কৌশল হতে পারে। মালয়েশিয়াকে কি কৌশলগত কারণে যুক্ত করা হয়েছে এমনটা আপনি মনে করেন? আমার ধারণা যে কূটনৈতিক কৌশল, এবং কৌশল তো থাকবেই সবারই। হ্যাঁ, আপনি দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন গেলেন এবং চীনের পরেই বোধহয় ভারত গেলেন। হ্যাঁ, এবং চীন থেকে 12 ঘন্টা আগে চলেও আসলেন। ওই আওয়ামী লীগ সরকারে অনেক কিছুই আছে, কিন্তু এক ধরনের শেষ কয়েক মাস বাদে বা শেষ 1-2 বছর বাদে একটা আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। হতে পারে এরপর ভারতের প্রতি বেশি পক্ষপাত দেখাতে যে চীনকে অখুশি করেছে কিনা প্রকাশ্যে কোনো আসেনি। তবে শেষ মুহূর্তে যে সম্পর্কটা শুরুতে ছিল আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে বাংলাদেশের, সেটা শেষ মুহূর্তে কতটা ছিল এই প্রশ্নটা আছে। দ্বিতীয় হচ্ছে যে সরকার দুটি চীনে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে সরকার দুটি বড় পরিকল্পনা নিয়েছে, বড় প্রকল্প নিয়েছে। একটা হচ্ছে পদ্মা ব্যারেজ, আরেকটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই দুটোয় পদ্মার ব্যাপারে চীন এখনও প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা সহায়তা করার কথা বলছে, তারা অর্থ দেওয়ার কথা বলছে। এখন এই প্রকল্প দুটি কোন অবস্থায় দাঁড়ায়, কি দাঁড়ায়, চীন হয়তো সহায়তা দিল, তারপরও এর সম্ভাব্যতা এখনও তিস্তার কিন্তু সম্ভাব্যতা যাচাই করা হয়নি।
যতটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। পদ্মা ব্যারেজের ক্ষেত্রেও সে ঝুঁকি কি হবে। আমরা প্রথমত হচ্ছে যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে প্রথমত হচ্ছে ঝুঁকি, দ্বিতীয় হচ্ছে সম্ভাবনা। আচ্ছা, তা সম্ভাবনার চেয়ে ঝুঁকি যদি বেশি হয় জি। তখন কিন্তু সেই প্রকল্প কাজে লাগে না। যেমন ধরেন পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা যতটা ইতিবাচকভাবে দেখতে পারি, কর্ণফুলী টানেলে কিন্তু সেটি হয়নি। আর সুতরাং যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে দেখতে হবে অর্থনৈতিক বিবেচনা, পরিবেশগত ক্ষতি কী হবে বা হতে পারে, জি। আর ভূ রাজনীতির বিষয়টি তো আছেই। জি, ধন্যবাদ সোহরাব হাসান। ABM মোশাররফ হোসেন, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। এই যে চীনের প্রথম সফর বা মালয়েশিয়ার সাথে যুক্ত করে সফরটা, তো এই সফরের মূল উদ্দেশ্য আসলে কি? চীন, একই প্রশ্ন আপনার কাছে থাকছে, মালয়েশিয়াকে কৌশলগত কারণে কি যুক্ত করা হয়েছে কিনা? আর ভারত বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্কের বাস্তবতায় চীন সফরে গেলে ভারতের নাখোশ হওয়ার কোনো বিষয়ে আপনার মনে হয় কিনা, আছে কিনা, যে ভারত নাখোশ হলেও সেটা কতটুকু যৌক্তিক হবে? না, এখানে আমি আপনি যেভাবে উপস্থাপন করেছেন আমি সেভাবে মনে করি না। বরং আমি মনে করি বিএনপি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব আর নয়। জি। বিএনপি কিন্তু এই নীতিতে, এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই নীতিতে বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এবং খালেদা জিয়াও তার ধারাবাহিকভাবে, এবং আমরা এখন দেখি যে তারেক রহমান একই ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনা করছে। তবে আমি একটু অন্যভাবে দেখতে চাই। আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, তার যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে, আমার মনে হয় এই সফরের মাধ্যমে সেটা আবার প্রমাণিত হচ্ছে। আচ্ছা, কারণ আপনি দেখেন যে এর আগে ভারত থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, চায়না থেকে জানানো হয়েছে, মালয়েশিয়া থেকে, অন্য আরও বেশ কয়েকটি দেশ থেকে। সবাই যেটা সৌরভ ভাই বলেছে যে প্রচলিত আছে যে সাধারণত ভারতের সফরটাই হয়, কিন্তু দেখবেন এবার কিন্তু বিএনপি বাংলাদেশ সরকার, আমি মনে করি এটা তো আমাদের সবারই সরকার, যে আমরা কিন্তু একটা নতুন স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করেছি, যে আমরা একটা এই যাদের মধ্যে একটা সেনা যুদ্ধ আছে, কারো দেশে না গিয়ে আমরা একটা তৃতীয় দেশে গিয়েছি। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। এক, আর পাশাপাশি আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বিএনপি সরকার একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো এবং একটা টার্গেট নিয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আমাদের মানুষের কাছে বেশ কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টের যদি বাস্তবায়ন করতে হলে তাহলে দুটি বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আরেকটা হলো দেশের ইন্টারনালি আমাদের কর্মসংস্থান বা বহির্বিশ্বে আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। আচ্ছা, এই দুটি কিন্তু আমি মনে করি, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমরা প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান করব। 1 কোটি কর্মসংস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রতি বছর কিন্তু আমাদের জব মার্কেটে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন লোক যোগদান করে। তো সুতরাং এদের কর্মসংস্থান করা সত্যি বাংলাদেশের এই আর্থসামাজিক অবস্থা কিন্তু খুব কঠিন। তো যার জন্য আমাদেরকে নতুন নতুন ক্ষেত্র করতে হবে। এর মধ্যে তাদের উপর একটা পরিবার ডিপেন্ড করে থাকে। এর জন্য আমরা মনে করি আমাদের যারা এই যে জনশক্তি, আপনি দেখবেন আমরা যারা বিদেশ থেকে যে রেমিটেন্স আমরা পাই, এর মধ্যে গার্মেন্টসের পর কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হলো আমাদের জনশক্তি। এবং আমাদের অনেক মানে শিক্ষিত না, পূর্ণ শিক্ষিত না, আবার একেবারে মূর্খ না, এই ধরনের জনশক্তি আছে যাদেরকে কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারি না। এরাই কিন্তু বেশি বাইরে যায়। তো মালয়েশিয়া আমাদের একটি চমৎকার শ্রম বাজার আছে, এবং সেখানে আপনি জানেন, সৌরভ ভাই বলেছে, আমরা সবাই জানি গত 8-10 বছর পর্যন্ত সেখানে আমরা কোনো লোক পাঠাতে পারছি না। যদি মাননীয় এই সফরের মাধ্যমে যদি এই বন্ধত্বটা কেটে যায়, তাহলে আমাদের একটা বিরাট। আচ্ছা, দক্ষ কর্মী পাঠানোর ব্যাপারে আমাদের দেশের একটা সবসময় আমরা দেখি যে দক্ষ কর্মী পাঠানো হচ্ছে না বা পাঠাতে পারছি না, এই জন্যই আমাদের কাছ থেকে আসলে এই যে জনশক্তি, তারা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স আনতে পারছে না, এমন কথা অনেক সময় শোনা যায়। এবং তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এখানে আমি একটু বলি, আমি শেষ করলে আপনি একদিকে যদি আমরা মালয়েশিয়া এটা শুরু করতে পারি, তাহলে আমাদের বদ্ধ দুয়ারটা খুলে যাবে। আরেকটা সমস্যা আছে, আপনি নিশ্চয়ই দেখবেন, মালয়েশিয়াতে আমরা 7-8 লোক আমাদের কিন্তু অবৈধ, তারা কোপালি বেড়াচ্ছে, অথবা তারা সঠিক মজুরি পাচ্ছে না, তারা আত্মগোপনে থাকে। এদেরকে যদি আমরা রেগুলাইজ করতে পারি, তাহলে কিন্তু একটা বিরাট সংকট থেকে এখানে আমরা বেরিয়ে যেতে পারবো। তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে আমার, যেটা আমি অতীতে অভিজ্ঞতা দেখেছি। আপনি দেখেন যে একটা সিন্ডিকেশনের একটা ব্যাপার আছে।
আচ্ছা, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের তৈরি করেছিল গত আওয়ামী লীগের আমলে, যে নির্দিষ্ট 8-10টা কোম্পানির বাইরে কেউ যেতে পারতেন না। এবং আপনি জানেন যে মালয়েশিয়া এখানে যারা আমরা আছি যে সবাই তো বাইরে যায়, মালয়েশিয়া কিন্তু বিমান ভাড়া রিটার্ন ভাড়া সহ সর্বোচ্চ 50-60 হাজার টাকা। অথচ আমরা দেখি যে একটা লোক ওখানে যেতে 4, 5, 6, 7, 8 লাখ টাকা লাগে। এই যে এক অতিরিক্ত ব্যয়, এইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু যারা যেতে চায় তাদেরকেও একটা বিরাট সুযোগ তৈরি হবে। জি। এটা যেমন মালয়েশিয়ার ব্যাপারে, আর চায়না ব্যাপারে যেটা সোহরাব ভাই অত্যন্ত সঠিকভাবেই আমি বলেছেন। আসলে আপনাকে অন্য একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে প্রশিক্ষণের ব্যাপারে তারেক আমি রহমান যে বলি, বলেছিলেন, আমি ঠিক আছে, সরি, যোগ করেননি আপনি। আমি একটু মিস যে করে ফেলেছি। তারা- আপনি দেখবেন তারেক যে- রহমান কি প্রশিক্ষণের জন্য যে কর্মী পাঠাবে তাদের প্রশিক্ষণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন ক্ষমতা গ্রহণের পর? না, আমি বলি, আমরা দেখেন ইতিমধ্যে আমরা কিন্তু একটা, কারণ যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে তো রাতারাতি সম্ভব না। আপনি দেখবেন আমরা কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন যে 6ষ্ঠ শ্রেণী থেকে একটা বাধ্যতামূলক কিন্তু একটা তৃতীয় ভাষা আপনাকে শিখতে হবে। জি, নর্মাল আমরা প্রচলিত যেগুলো শিখি ইংলিশ, বাংলা, এগুলি অঙ্ক, এখন কিন্তু আপনাকে হয়তো চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষা অথবা আরবি ভাষা অথবা ইটালিয়ান ভাষা, এবার যে কোনো একটা 4th সাবজেক্ট কিন্তু আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে। এটার লক্ষ্য একটাই যে বিদেশে গিয়ে যাতে আপনি কোনো ল্যাঙ্গুয়েজগত কোনো সংকটে না পড়েন, এই এক। আর পাশাপাশি এখানে আমার দেখবেন যে আমরা বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বাইরে গিয়ে এই প্রশিক্ষণ নিয়ে এখান দিয়ে যেতে পারে, ওই যেই দেশে যাবে সেই দেশের ল্যাঙ্গুয়েজ, সেই দেশের পরিবেশ অথবা কীভাবে ওই দেশের সাথে অ্যাডাপ্টেশন হবে, এইগুলি যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্ন করেন এর উত্তর তো এখনই দেওয়া সম্ভব না, কারণ গভর্নমেন্টের বয়স হলো মাত্র 3 মাস। সরকার পদক্ষেপগুলি নিচ্ছে এবং আমাদের বাজেট অধিবেশন এখনো চলছে, এখনো বাজেট পাস হয়নি। কারণ আপনি জানেন যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে কিন্তু অর্থের একটা বিরাট প্রয়োজন আছে। তো আমরা মনে করি বাজেট পাস হয়ে গেলে ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই এইগুলি আপনারা দৃশ্যমান দেখতে পারবেন, এই পদক্ষেপগুলি। জি, বুঝতে পেরেছি। এবিএম মোশাররফ হোসেন, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এই যে প্রধানমন্ত্রী, এই টপিকে আরেকটু কথা বলার ছিল আর হ্যাঁ, কি, শুধু কিছু যোগ second। করতে চাইলে বলতে হ্যাঁ, পারেন। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে তো কিছু কিছু বিষয়ে যদিও আমরা বিস্তারিত এখনো পর্যন্ত পর্যালোচনা হয় নাই, আমি সবসময় একটা ফিল করি যে কোনো সফর হোক, আন্তর্জাতিক সফর হোক বা যে কোনো বিষয়ে অন্য দেশের সাথে কন্ডাক্টের ক্ষেত্রে যদি এখানে বিশেষজ্ঞ মহলে, আই থিঙ্ক তারা নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো পরামর্শ নিয়েছেন, বাট যদি সকল মহলের সাথে একটু আলোচনা করে এগুলো ক্লিয়ার করা হতো। এখানে কিন্তু বড় বড় কিছু ইস্যু রয়েছে, যেমন হচ্ছে যে হালাল অর্থনীতি সংক্রান্ত যেটা সুকুক বন্ড, মালয়েশিয়ার সাথে কি বলে আইডিয়া শেয়ার করা বা সেখান থেকে পলিসি নিয়ে এসে এখানে অন্তর্ভুক্ত করা, সেটা কিন্তু অলরেডি ইনপুট করা হয়েছে। সেটার বাস্তবতাটা হয়তো সেখানে গিয়ে আলোচনায় আসবে, এবং বেশ কিছু কি বলে এটাকে সেমিকন্ডাক্টর শিল্প কীভাবে আমরা বাড়াবো, চীনের সাথে এরকম কিছু চুক্তিও সেখানে হবে। বাট আমরা চাই যে কি হচ্ছে কি হবে এই বিষয়গুলো বিশেষজ্ঞ মহলের সাথে যদি আগে থেকে একটু আলোচনা করে এই সফরগুলো হয়, তাহলে জাতি ক্লিয়ার থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে একটু আসতে চাই যে মালয়েশিয়া চীনে প্রধানমন্ত্রী 6 দিনের প্রথম সফর গেলেন আজ প্রধানমন্ত্রী। গতকাল ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে বলেছেন যে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ এক জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি। সুতরাং আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করি, এমন আহ্বান তিনি জানিয়েছেন। কেননা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর যদি বাজি ধরি তাহলে আপনাকে কখনো পস্তাতে হবে না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কি খেলার পক্ষে বাজির কথা বলেছেন না অন্য কোনো ইঙ্গিত দিয়েছেন? এটার আসলে অন্য কোনো বার্তা রয়েছে কিনা আপনি যদি একটু বুঝিয়ে বলেন। না, এখন আপনি একটা জিনিসকে লক্ষ্য করতে হবে, বিশ্বের সবচেয়ে এখন শক্তিশালী অর্থনৈতিক, সামরিক বলেন, বিশ্বের মোরল যেটাকে আমরা এক শব্দের কথা বলি, সেটা কিন্তু এককেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে। কিন্তু আগে একটা সময় কিন্তু 80-র দশকে বা 90-র দশকে একটা সেনায়ু যুদ্ধ ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সেস সোভিয়েত ইউনিয়ন, যেটা ভেঙে এখন রাশিয়া হয়ে গেছে। এখন কিন্তু বিশ্বটা সেই জায়গায় নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। সুতরাং সকল জায়গায় তাদের তো একটা বক্তব্য থাকে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং চীন সফর কি আমাদের জন্য হয়তো আমরা হয়তো তার এই যে উনি হয়তো ওখানে কি বলেছে এটা তো আমরা বোঝার কথা না, হয়তো পাবলিককে হয়তো কোনো একটা মেসেজ তো দিতে হবে, এটা হয়তো তার একটা রূপক কোনো শব্দ হয়তো উনি ব্যবহার করেছে। আচ্ছা, সেক্ষেত্রে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্নায়ু যুদ্ধ সেটা তো আমরা সবাই জানি।
সেক্ষেত্রে চীন সফরকে প্রথমে আমরা যদি প্রাধান্য দিই, এটা কোনো অন্য মেসেজ দেয় কিনা? না, আমার মনে হয় সেইটা না, কারণ আমাদের প্রয়োজনটা কার আপনাকে এইটা দেখতে হবে। কারণ আমাদের বাংলাদেশে যে বিএনপি গভর্নমেন্টের যে পরিকল্পনা, আপনি ওই যে তিস্তা ব্যারেজ বলেন, আপনি পদ্মা ব্যারেজ বলেন, অথবা ইকোনমিক জোন হয়েছে কিন্তু আমাদের একটা, চায়নার জন্য স্পেশাল একটা কিন্তু চট্টগ্রামে একটা স্পেশাল জোন ইতিমধ্যে কিন্তু সরকার অনুমোদন করেছে। সুতরাং এখানে আমাদের বিনিয়োগ দরকার। বিনিয়োগ কেন দরকার? আমার গভর্নমেন্টের একটা বিরাট কমিটমেন্ট, আমি কর্মসংস্থান তৈরি করতে হবে, আমাকে জব ক্রিয়েট করতে হবে, সেটার জন্য তো আমাকে বিনিয়োগ দরকার। তো একমাত্র বিনিয়োগ জায়গাটা সোহরাব ভাইও চমৎকারভাবে বলেছে, আমার অন্য যে দেশগুলি আছে তারা কিন্তু বিনিয়োগে ওই ধরনের এখন সেই সক্ষমতা অনেক দেশই রাখে না, যেটা চায়না পারে। আচ্ছা, চায়না পারে, সুতরাং চায়নাকে কিন্তু আমার প্রয়োজনই দরকার। তো যার কারণে আমার মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেই টার্গেটটা নিয়েই চায়না যাচ্ছে, যাতে আমরা বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি, আমরা তাদের যে এখানে যে প্রকল্পগুলি আছে সেখানে আরও যাতে সম্প্রসারণ করা যায়, আরও জব ক্রিয়েট করা যায়। তাহলে আমার বাংলাদেশে আমাদের যে রাষ্ট্র হিসাবে যেমন আমরা উপকৃত হব, পাশাপাশি বিএনপির যে রাজনৈতিক একটা কমিটমেন্ট জনগণের কাছে, নির্বাচনীয় যেটা ম্যানিফেস্টো আমরা বলি, সেটাও বাস্তবায়ন অনেকটা সহজ হবে। এবি মোশাররফ হোসেন, আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ রাশেদুল ইসলাম, এই যে মার্কিন রাষ্ট্রদূতের যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরার যে মন্তব্যটি, এটা কি প্রধানমন্ত্রীর উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করবে কিনা, কূটনৈতিক চাপের কোনো অবস্থা আপনি দেখেন কিনা চীন সফরের আগে? না, দেখুন, এখানে একেবারেই এটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, মানে যে এটা ফুটবল খেলার একটা ইস্যু এরকম কিছু বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই এখানে। কারণ এখানে কিছুদিন আগে তথা ইন্টারিম আমলে যুক্তরাষ্ট্রের সাথে একটা বড় ধরনের চুক্তি হয়েছে, এবং সেই চুক্তি নিয়ে নানান ধরনের সংকট আমাদের দেশের জন্য রয়েছে, এবং সেটা কিন্তু সর্বমহলই একমত যে এটা আমাদের দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, বা আমাদের সামগ্রিক বাণিজ্য সহ সামগ্রিক চুক্তির সাথে খুবই সাংঘর্ষিক। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই শুরুতেই প্রাইম মিনিস্টারের চীন সফর, আবার চীন কিন্তু অতি অল্প কিছুদিন আগেই তাদের সামরিক একটা মহড়া কিন্তু হয়েছে আর কি। সেই মহড়াটা তখন আবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে এই মহড়াটা বড় ধরনের একটা ইফেক্ট ফেলেছে। তার সাথে এখন বাণিজ্য চুক্তি সামগ্রিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে চায়নার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা এই সফর নয়, এটা তো যুক্তরাষ্ট্রের অবজারভেশনের মধ্যে অবশ্যই রয়েছে, কেন নয়, এরকম তো অবশ্যই রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের, আমার কাছে মনে হয়েছে এটা মুখ ফসকে তারা বলে ফেলেছেন, আসলে মনের কথা হয়তো মনে রাখতে চেয়েছিল, এটা মুখ ফসকে বের হয়ে গেছে আর কি। আমরা জানলাম বিষয়টা, এই জন্য আমাদের অবশ্যই এখানে চিন্তা করার দরকার আছে। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এখানে মালয়েশিয়া সফর কিংবা চীন সফর অথবা যে কোনো সফরই হোক না কেন, যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির নিরিখে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে এখানে। যদি আগে থেকে অবজার্ভ করে আলোচনা পর্যালোচনা করে যদি সবাইকে না জানিয়ে কোনো চুক্তি হয়ে যায় গোপনে, তাহলে আলটিমেটলি এটি দেশের জন্য সামগ্রিক ক্ষতির কারণ হবে। সেই জায়গাটা অবশ্যই দেখেই সামনের দিকে যদি না আগানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র একটা ইঙ্গিত দিয়ে রাখলো, একটা কিছুটা বলা যায় যে আপনাকে একটু জানিয়ে রাখলাম, এই টাইপের আমার কাছে মনে হয়েছে। রাশেদুল ইসলাম, আবার আসবো আপনার কাছে। সোহরাব হাসান, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে পস্তাতে হবে না, এই মন্তব্যটিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলাদেশকে আসলে চীন এবং মার্কিন ব্লক, আমরা যদি দুটি ব্লকের কথা চিন্তা করি, এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারছে? ভারসাম্য নষ্ট হয়েছে এমন তো প্রমাণ দেখি না যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটা ছাড়া। মোটামুটি ভারসাম্য এটি কিন্তু বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র চীন এই ভারসাম্য রক্ষার চেষ্টা সব সরকারই করেছে, কখনো পেরেছে কখনো পারেনি। আপনি বাজির কথা বলছিলেন, এটি মুখ ফসকে বলা না, বাজি তো আমরা ধরেই ফেলছি, কারণ যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করছে এটাই বাজি। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন যে আপনারা হতাশ হবেন না, আপনারা লাভবান হবেন, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। এখন বিনিয়োগ কবে বাড়বে, কিন্তু চুক্তির যে শর্তগুলো সেটা বেশ বলবো যে বেশ উদ্বেগজনক। ওখানে একটা ধারা আছে যে অগণতান্ত্রিক দেশ, মানে অগণতান্ত্রিক দেশের সাথে বাংলাদেশ যদি বাণিজ্য কোনো চুক্তি করে, সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র যদি মনে করে ওই চুক্তিতে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে এরকম চুক্তি করা যাবে না। অর্থাৎ তাদের এক ধরনের সম্মতি নীতি করে। যাই হোক, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, ভৌগোলিকভাবেও দুর্বল, মানে আয়তনেও দুর্বল, যদিও আমাদের জনশক্তি 18-19 কোটি,
তো এটি আমার মনে হয় খুব বুদ্ধিমত্তার সাথে, কূটনীতিটা বুদ্ধিমত্তার সাথে করতে হবে, বিচক্ষণতার সাথে। আমরা চীনকেও হারাতে চাই না, যুক্তরাষ্ট্রেরও পক্ষপুষ্ট হতে চাই না। মানে পৃথিবীর এই জটিল বিশ্বে সব দেশই তার স্বার্থটাই দেখে। এইখানে একসময় আদর্শভিত্তিক ছিল, এই মেরুকরণ ছিল, যে সোভিয়েত ব্লক ছিল সমাজতান্ত্রিক শিবির এবং ধনতান্ত্রিক শিবির। এখন তো এটা একাকার হয়ে গেছে। এখন হচ্ছে জাতীয় স্বার্থ কিভাবে, এবং সেটা হচ্ছে জাতীয় স্বার্থ তখনই রক্ষিত হবে, ইরান যেমন দেখিয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে। আচ্ছা, আপনি যদি ঐক্যবদ্ধ হন, আপনার সামর্থ্য কম থাকলেও আপনি জয়ী হতে পারবেন। আর যদি আমরা বিভক্ত থাকি, যার আলামত ইতিমধ্যে দেখা যাচ্ছে, এই সরকারের 4 মাস সময়ের মধ্যেই কিন্তু নতুন আন্দোলনের ডাক শুনছি, জি, ওই প্রসঙ্গে নতুন আসছি। বিপ্লবের ডাক শুনছি। সেক্ষেত্রে এই যে বিদেশের সাথে দর কষাকষি, এটা কষাকষিতে আমরা কতটা সফল হব। আর রাশেদুল ভাই যে কথাটি বলছে, আমি একমত যে বিশ্বের অন্যান্য দেশে, গণতান্ত্রিক দেশে, যে এই ধরনের বড় কোনো চুক্তি করতে হলে তার এই বিরোধী দলের সাথেও আলোচনা করে, সব দলের বিশেষজ্ঞদের সাথে সাথে আলোচনা একমত করে, হয়ে, আচ্ছা। বিরোধী দলের সাথেও। এটা পাবলিকলি হয়তো করে না, কিন্তু এটি পরামর্শ নেওয়া, এমনকি এসেও পরামর্শ নিতে পারে। কিন্তু আমাদের এখানে সেই সংস্কৃতিটা গড়ে ওঠেনি। আমি জানি না যে প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া থেকে ফিরে আসার পর একটা সংসদে তিনি কোনো বিবৃতি দেবেন কিনা। এটা কি আসলে প্রধানমন্ত্রী কি চীন সফরের আগে কোনো ধরনের চাপ সৃষ্টি করছে, এই যে দুই ব্লকের মধ্যে একটা? না, চাপ আপনি সৃষ্টি দেখেন না, কিনা? চাপ সৃষ্টি না, এটা চাপানোতর তো আছে। এখন হচ্ছে যে আমাদের যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যদি অনেক দেশ, মালয়েশিয়া কিন্তু চুক্তি বাতিল করে দিয়েছে, আমরা করতে পারি না কেন? কারণ আমাদের রপ্তানি বাণিজ্য একটি পণ্যের উপর নির্ভরশীল, তৈরি পোশাক। আর সেই তৈরি পোশাকের এককভাবে সবচেয়ে বেশি তৈরি পোশাক যায় যুক্তরাষ্ট্রে। সুতরাং যে কারণে আমাদের আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক তাদের শর্ত মেনে নিতে হয়েছে। আমরা যদি অর্থনৈতিকভাবে এভাবে সফল হতাম, আমাদের কৃষিতে আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হতাম, আমরা যদি শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতাম, আমরা যদি বাণিজ্যে স্বয়ংসম্পূর্ণ হতাম, যে তাহলে আমরা শর্ত আরোপ করতে পারতাম, যুক্তরাষ্ট্র যেটা করেছে। সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়ানো। সক্ষমতা না বাড়ালে সব দেশে কিন্তু চাপ দিবে, শুধু যুক্তরাষ্ট্র না, অন্য দেশও চাপ দিবে। চীনের চাপের তো অনেক আলামত আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে মানে বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম অনিয়ম, দুর্নীতিকে তারা প্রশ্রয় দেয় বলে অভিযোগ আছে। জি, সোহরাব হাসান, আবার আসবো আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল বলেছেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। ইতিমধ্যে অস্থিরতা রোধে পুলিশকে সতর্ক করা হয়েছে। আজও দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে যুবলীগ। গাজীপুরে মিছিল থেকে পুলিশকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? ওনার ব্যবস্থা নেওয়ার নমুনা কি? আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি প্রকাশ্যে মিছিল করেও থাকেন, তাহলে মিছিল থেকে পুলিশকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এ ব্যাপারে পুলিশ কি ভূমিকা রাখবে? না, এটা আপনি দেখবেন একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তার দায়িত্ব তো অবস্থা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য ঠিকই আছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে। আর আরেকটি ব্যাপার হলো যে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ। আমাদের দেশে প্রচলিত আইন অনুসারে তাদের কার্যক্রম করার কোনো রাইট নাই। সুতরাং তারা যদি এটা ভায়োলেশন করে, অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনি যে কথা দিলেন যে গাজীপুরের, এটা আমরাও দেখেছি যে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে এটা প্রচারিত হয়েছে। আসলে আওয়ামী লীগ রাজপথ দখল করা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার সেই সক্ষমতা তাদের নাই। কারণ আমরা দেখেছিলাম যে 5ই আগস্ট বহু ঘোষণা দিয়েছে, এই ঢাকার রাজপথ দখল করবে, এই সমাবেশ করবে, পরে কিন্তু তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। এখন তাইলে বলবেন গাজীপুরে কোথা থেকে এলো? এইগুলি আমি মনে করি খুব বিচ্ছিন্ন ঘটনা, যেগুলির একটা সামগ্রিকভাবে সমাজে ইম্প্যাক্ট পড়ার মতো কোনো সুযোগ এখানে নাই। বরং আমি মনে করি এখানে এখনো এই জুলাইয়ের অভ্যুত্থানের যে শক্তিগুলি কিন্তু এখনো সক্রিয়।
আচ্ছা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বেশ কনসার্ন আপনারা দেখছি, কিন্তু না, সেই concern এত বলতে- সতর্কতা, এত না, এটা তো হুঙ্কার, যে কোনো হুঁশিয়ারি। যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেটার জন্য তো রাষ্ট্রের দায়িত্ব একটা আছে, সরকারের দায়িত্ব আছে। আমি মনে করি সরকার সেই মেজারমেন্টটা এখানে নিচ্ছে, এর বাইরে কিছু না। কিন্তু আওয়ামী লীগের অবস্থান কি এখন বর্তমানে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে আপনার, নাকি আসলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি না, করার এটা তো ক্ষমতা রাখে? তাদের তো একটা উদ্দেশ্য আছে। দেখেন, আপনি দেখবেন খুব পরিকল্পিত ভাবে তারা কিছু কিন্তু বক্তব্য দেয়। প্রথম বক্তব্য দেয় তারা, দেখবেন আপনি ইন্ডিয়া থেকে এই সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে যে বাংলাদেশটা একটা মৌলবাদী শক্তি দখল করে ফেলেছে। অথচ আপনি দেখেন বাংলাদেশে যে চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতি আছে, এটা ওয়ার্ল্ডে কয় দেশে আপনি দেখাতে পারবেন? কয়টা দেশে আছে? বরং আমরা মনে করি এটা কিছু উস্কানিমূলক বক্তব্য দেয়। আজকে দেখেন, এই যে আমরা চাই প্রতিবেশীর সাথে মর্যাদা এবং বিশ্বাসের সাথে বসবাস করতে, অথচ দেখেন সীমান্তে সেখানে একটা পরিকল্পিতভাবে একটা সংকট তৈরি করা হচ্ছে। আজকে আমাদের এখানে পুশিনের চেষ্টা করা হচ্ছে। এগুলি আমি মনে করি যে একটা বার্তা দেওয়া, যে ওই যে কথাটা আছে, তারা যেভাবে চালাতে চায় সেভাবে চলতে হবে। কিন্তু বাংলাদেশ তো সেই অবস্থা নাই। বাংলাদেশ তো এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে, নিজেদের সেই সক্ষমতা অর্জন করেছে যে কোনো এই ধরনের থ্রেড, যে কোনো প্রেশার থেকে নিজেকে সংযত করার মতো সেই সক্ষমতা বাংলাদেশের আছে। আচ্ছা, ধন্যবাদ। সোহরাব হাসান, এই প্রসঙ্গে আপনার কাছে একটা মন্তব্য জানতে চাই, যে এই যে ভারত থেকে আমরা ভারত বিমুখ হয়ে অন্য দেশের উপর আমাদের সক্ষমতা বাড়িয়ে অন্য দেশের দিকে আমরা অন্য দেশমুখী হচ্ছি, এটি একটা সময় পর্যন্ত, আমাদের লম্বা সময় পর্যন্ত ভারতের উপর অনেকখানি ডিপেন্ড করতে হয়েছে অনেকগুলো বিষয়। তো এই জিনিসটাকে কি আপনি কিভাবে দেখেন? আসলে কি ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের দেশের জন্য ভালো, নাকি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই এখন বর্তমান অবস্থা চালানো উচিত বলে আপনি মনে করেন? পৃথিবীর সব দেশের সাথেই সৌহার্দ্যপূর্ণ, সমঝোতাপূর্ণ, মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখা উচিত, সহযোগিতাপূর্ণ। কারণ সম্পর্কটা কেন আমার প্রয়োজনেই আমি করব, ভারত বা অন্য দেশও তার প্রয়োজনে কিন্তু করছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র বলতে পারে যে যুক্তরাষ্ট্রও কিন্তু বলতে পারছে না যে আমি চীনের সাথে বাণিজ্য করব না। কারণ এটা তার অর্থনীতি টিকিয়ে রাখতে হলে চীনের সাথে করতে হবে। সুতরাং দুই প্রতিবেশী দেশ, নিকট প্রতিবেশী, এবং আমাদের শুধু রাজনৈতিক সম্পর্ক না, জনগণের সাথে জনগণের সম্পর্ক, ভাষা সংস্কৃতির বন্ধন আছে। এখন এটাকে আর ভারত বিমুখ, অন্তত বিএনপির নীতি নির্ধারকদের পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য কিন্তু আসেনি যে ভারতের সাথে আমরা সম্পর্ক খারাপ করতে চাই। বরং নির্বাচনের পর ভারতের পক্ষ থেকে বলেছে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আমরা সুসম্পর্ক প্রতিষ্ঠা করব বা সম্পর্ক উন্নয়ন করব। এবং বিএনপিও বলেছে, বিএনপির সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী প্রথম কিন্তু ভারত সফর করেছেন। এই বিমুখ কিনা যদি বলেন, যে আগে যদি কেউ বলে থাকে যে আমরা ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিলাম, সেটা উচিত না কোনো দেশের উপরই। মানে আপনি যদি বলেন যে হ্যাঁ, ভারতের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে আমরা কি চীনের উপর নির্ভরশীল হব, পাকিস্তানের উপর হব, কোনো দেশের উপরই এভাবে হওয়া উচিত। কাউকে সম্পর্কে ভারসাম্যকে, আমার স্বার্থে ভারসাম্য রক্ষা করা উচিত। আর ভারতকেও দেখতে হবে, যেহেতু তার 4000 কিলোমিটারও বেশি যে দেশটির সঙ্গে সীমান্ত, তাকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, করা যাবে না। হ্যাঁ, এই কী বলে, যুদ্ধ অবস্থা অথবা একটা অশান্তি জিয়ে রাখতে পারে, যেটা মিয়ানমার রেখেছে। আমাদের বিপদ কি দেখুন, যে ভারতের সাথে এই টানাপোড়েন, মিয়ানমার যে কাজটি করেছে, অর্থাৎ 10-12 লাখ রোহিঙ্গাকে বছরের পর বছর এখানে চাপিয়ে দিয়েছে, এবং সেটা ফেরার কোনো লক্ষণ নেই। তা আমরা আশা করব যে এমন একটা ব্যবস্থা, অবশ্যই ভারসাম্য রক্ষা করতে হবে। এবং যে কথাটি বললাম, আর যে বিষয়টি মোশাররফ ভাই বললেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ না। এখন এটা কি শুধু আইন শৃঙ্খলা জনিত সমস্যা? হয়তো 23 তারিখের জন্য এটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হতে নিষিদ্ধ পারে। আওয়ামী লীগ এই মুহূর্তে কি বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, নাকি অভ্যুত্থানের পরের শক্তিগুলো আসলে নেতিবাচকভাবে হলেও তাদেরকে প্রাসঙ্গিক? দুই ধরনের। এখন আপনি যদি আজকে 2024-এর আগস্ট সেপ্টেম্বরের প্রেক্ষাপটে দেখেন, তখনকার মূল্যায়ন আর এখনকার মূল্যায়ন কিন্তু এক হবে না। এবং যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদেরই অনেকে বলছে যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে,
এবং প্রাসঙ্গিক করার ক্ষেত্রে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল এবং সংগঠনের মধ্যে বিভাজন এবং সর্বোপরি যেটি সংসদে বিরোধী দলের অভিযোগ যে বিএনপি জুলাই সনদ, গণভোট ইত্যাদি বাস্তবায়ন করে না বলেই আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আচ্ছা, মোহাম্মদ রাশেদুল ইসলাম, একটু আগে যে প্রসঙ্গে ছিলাম আওয়ামী লীগের বিশৃঙ্খলা এবং প্রাসঙ্গিকতা, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, যেটি নিয়ে কথা হচ্ছিল। তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং জনগণই তাদের প্রতিহত করবে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সময়ে যেন বাকি দলগুলোকেও, বিরোধী দলকেও সাথে রাখা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এখন আওয়ামী লীগকে প্রতিহত কি শুধু প্রশাসনই করবে, নাকি এ ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আপনারাও কোনো সহযোগিতা করবেন? না, এখানে আসিফ মাহমুদ ভুইয়া যে কথাটি বলেছেন সেটার সাথে আমি একমত যে আওয়ামী লীগ এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বাংলাদেশে। এবং সৌরভ ভাইয়ের সাথে বরঞ্চ আমি দ্বিমত পোষণ করছি যে প্রাসঙ্গিকতার কোনো কারণ আমি দেখছি না বর্তমানে। দেখুন, এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে আর কি। গাজীপুরের যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেটাও দেখেছি, বিবৃতিটা আপনাকে সেটাও স্মরণে আছে আমার। কিন্তু এখানে আমাদের দেশে এখন রাজনৈতিকভাবে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা চলছে, জুলাই সনদ নিয়ে কি বলে নানান কথাবার্তা চলছে। বাট এর অর্থ এই নয় যে এখানে আমরা আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ নই। আমরা বরঞ্চ বারবার এই কথাটাই বলছি যে জুলাই সনদকে সমুন্নত বাস্তবায়ন করা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এখন আওয়ামী লীগ হুমকি। সেটাকে অবশ্যই প্রাসঙ্গিক করতে হবে এবং এক্ষেত্রে কোনো ঘাটতি রাখার সুযোগ নাই। আপনি যেমনটা বলছিলেন যে গাজীপুরে যে হুমকিটা দিয়েছে, আমি এটিকে একেবারে উড়িয়ে দিতে চাচ্ছি না। মানে এরকম আজকে একটা হুমকি, পরের দিন সংখ্যালঘুদের পক্ষ থেকে একটা কর্মসূচি করা। অলরেডি কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের দ্বারা বেশ কয়েকটা কর্মসূচি আওয়ামী লীগ কিন্তু বাস্তবায়ন করেছে। এবং পাশাপাশি যে বেশ কয়েকজনকে দিয়ে 32 নম্বরে গিয়ে ফুল দিবে, অমুকজন শুভেচ্ছা জানাচ্ছে, এরকম করে বেশ কিছু কার্যক্রম কিন্তু হয়েছে। সেগুলোর এগেনস্টে 5 আগস্ট পরবর্তী সরকারও দুর্বলতা দেখিয়েছে এবং যার মাধ্যমে মব করে শেষ পর্যন্ত কিছু কার্যক্রম জনতা কিন্তু থামিয়েছে। এবং এখন আমরা বলবো যে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনাটি শুধুমাত্র জামাত ইসলামী বা বিরোধী 11 দলীয় জোট যে বলছে বিষয়টা এরকম না। সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্রতিদিনই কিন্তু এই টপিকগুলো নিয়ে কথা বলছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে। আমি একটু বলে শেষ করি, দুই একটা ঝটিকা মিছিল করে যতটা না অস্তিত্ব জানান দেয়, তাদেরকে প্রতিহত করার হুঙ্কার দিয়ে আপনারা বরং বেশি মন্তব্য করে, যে বিভিন্ন মন্তব্যের কথাটা আসছিল, অভ্যুত্থানের পরে শক্তিগুলো আসলে বেশি প্রাসঙ্গিক করে ফেলে কিনা, এটি নিয়ে যদি এখানে একটু বলি আর কি আপনাকে, যে এখানে হুমকি আমরা মনে করছি না যে বাংলাদেশের জন্য এরকম 2-1টা হুমকি বা 2-5টা মিছিল খুব একটা সংকট। বাট আপনি যদি এগুলোকে উপেক্ষা করেন, এগুলো নিয়ে যদি কোনো ভূমিকা না রাখেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কোনো উদ্যোগ যদি আপনার না থাকে, তাহলে আজকের মিছিল পরবর্তীতে একটা বড় ধরনের আন্দোলনের রূপ নিতে পারে। আর বাংলাদেশের মানুষ কখন কোনটা সিদ্ধান্ত নেবে, কার পক্ষে চলে যাবে, এইগুলো নিয়ে কিন্তু আমরা বিগত সময়েও দেখেছি যে অনেক কি বলে ভুল ব্যক্তির পিছনে অনেকেই সাড়া দিয়েছে। এগুলো নিয়ে আমাদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। না, যে বিষয়টাকে আপনারা বলছেন প্রাসঙ্গিক না, অথচ সেটি নিয়ে মন্তব্য করছেন। না, এখানে প্রাসঙ্গিক না, কিন্তু আমরা বলছি যে একেবারে অগুরুত্বপূর্ণ মনে না করা, যে এটা আমরা কিছুই মনে করছি না, আমাদের ঘাড়ে বসে কি বলে কাঁঠাল ভেঙে খাচ্ছে, এরকম সুযোগ দিলে তো আপনি শেষ পর্যন্ত আপনার ঘাড়টাই ভেঙে দেবে। এই জায়গায় তো যেতে দেওয়া যাবে না, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে, সেই আইনি প্রক্রিয়াটা যেতে হবে। কারণ এখানে আরও একটা বিষয় আছে, জামাত ইসলামী এবং বিরোধী দলের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে, আসামিদেরকে ধরা হচ্ছে না, ইভেন আসামিদেরকে জেলখানা থেকে বের করে দেশের বাইরে যেতে সহযোগিতা করছে, দেশের বাইরে থেকে চলে আসতে সহযোগিতা, এরকম খবরাখবরও কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করেছে। এবং মাঝখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে হাসিনা একটা সমঝোতা করেছে, কলকাতায় বসে মিটিং করেছে, তারা এখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করবে। এই যে আলোচনাগুলো সামগ্রিকভাবে আছে, এইগুলোর এগেনস্টে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর 2-একটা বক্তব্য দিয়ে সমাধান হবে না। এখানে শক্ত ইনিশিয়েটিভ যেটা, সেটা আপনাকে নিতে হবে। এই বাংলাদেশেই এখনো পর্যন্ত অসংখ্য আসামি, মামলার আসামিধারী আর কি, তাদের ব্যাপারে কি ফয়সালা, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই, এক। আর সেকেন্ড হচ্ছে যে এখনো পর্যন্ত সেনা হেফাজতে বেশ কিছু আসামি রয়েছে, সেগুলোরও কিন্তু কোনো ফয়সালা নেই। তাহলে এগুলো যদি ফয়সালা না করেন, এর এগেনস্টে তো অবশ্যই কাউকে না কাউকে কথা বলতে হবে। আমি যদি চুপ থাকি, কোনো ব্যবস্থাও না নেই, তাহলে তো আলটিমেটলি ওই ক্ষুদ্র ভঙ্গুর নিঃশেষ আওয়ামী লীগ
যাদের কার্যক্রম সহ সকল কিছু নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তারাই আবার দেখা যাবে যে কামব্যাক করার জন্য একটা উদ্যোগ নেবে। এবং এটা দুঃখজনক, বেশ কিছু সুশীল ব্যক্তি, বেশ কিছু বুদ্ধিজীবী নামীয় ব্যক্তিরা এই আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে নানান ধরনের কথাবার্তা ন্যারেটিভ আকারে তারা চালু করার চেষ্টা চালাচ্ছে। তো এটি আমি মনে করছি যে সুপরিকল্পিতভাবে, যেমন মাঝখানে একটা আলোচনা ছিল যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে পরিশুদ্ধ আকারে। কিভাবে পরিশুদ্ধ আকারে? পরিশুদ্ধ বলতে কি বোঝাচ্ছে? তো আপনার মতে আওয়ামী লীগের ফেরাই উচিত না, যে কোনো ভাবেই না? এখানে এই টাইপের একটা সন্ত্রাসী দলের ফেরা উচিত কিনা উচিত, এটা 5 আগস্টে ফয়সালা হয়ে গেছে এবং এটার আইনি ফয়সালাও হয়েছে, কিছু বাকি আছে, সেগুলো বাস্তবায়ন করা এখন সরকারের দায়িত্ব। জি, মোহাম্মদ রাশেদুল ইসলাম। এবিএম মোশাররফ হোসেন, একই প্রসঙ্গে আপনার কাছে আসছি। যেটি বলছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, যে আওয়ামী লীগ প্রশ্নে জামাত এবং বিএনপি, বিরোধী দল এবং সরকার দলের স্ট্যান্ড একই রকম। আমি আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে, এই যে নিষিদ্ধ আওয়ামী লীগের, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, সেটির ফিরে আসার প্রসঙ্গ যখন আসে তখন এই ঝটিকা মিছিল আপনারা ফেরানোর জন্য কথা বলছেন, কিন্তু তাদের বিচার নিয়ে বা তারপরে দলটির কার্যক্রম শুরু হওয়া নিয়ে আস্তে আস্তে তো একটার পর একটা হতে থাকবে, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি বা অবস্থান কি সরকারের? না, এখন তো অলরেডি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং তাদের আইনগতভাবে তাদের কার্যক্রম করার কোনো সুযোগ নেই। যারা এই বিচ্ছিন্নভাবে করছে নিশ্চয়ই তারা সামাজিকভাবে আইনের দৃষ্টিতে অপরাধ করছে। এখন আপনি দেখবেন, আমরা যে জিনিসটা বিএনপি বিশ্বাস করি, আমরা জামাতকে কিন্তু আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, কিন্তু জামাত কি এই দেশ থেকে নিঃশেষ হয়ে গেছে? যায় নাই। বরং দেখবেন জামাত আরও আগের চেয়ে ভালো অবস্থায় ফিরে এসে এখন সংসদের বিরোধী দলীয় আসনে বসেছে। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে একেবারে কমপ্লিট স্ট্যান্ড আমাদের, যে আমরা নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না। বরং আওয়ামী লীগকে যদি আইনগতভাবে তারা যে অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশে প্রায় 1400 লোককে তারা হত্যা করেছে, তারা ব্যাংক লুট করেছে, অর্থনীতিকে পঙ্গু করেছে, এই অবস্থা যদি আমরা বিচারটা সম্পন্ন করতে পারি, তাহলে আমার মনে হয় এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে, যেখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই। সেই বিচারটা শুরু হবে, অলরেডি হচ্ছে তো। বিশেষ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের একটা রায় অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনার আপনার কি ফাঁসি দিয়েছে না? কিছু কিছু বিচার আমরা দেখছি এবং আরো যারা এখন নেতাকর্মী রয়েছেন, আপনি দেখবেন আমাদের আইনের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে কারণে আপনি এখানে দেখেন হিউম্যান রাইটস গ্রুপগুলি খুব সক্রিয়, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেখানে নানা ধরনের তাদের শর্ত জুড়ে দেয়। তো সুতরাং একটা প্রক্রিয়ার মাধ্যমেই দিয়ে এগুলি এগোতে হবে। যদি আপনার কোনো কাজে এখন ইচ্ছা করলে এটা স্পেশাল ট্রাইব্যুনাল হলে বিচার করা যায়, কিন্তু এটা নিয়ে কিন্তু একটা সময় প্রশ্ন উঠবে যে হোয়াই স্পেশাল ট্রাইব্যুনাল, এখানে তো প্রচলিত বিচার ব্যবস্থা আছে। আমরা সেইটার উপরে বিশ্বাস রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি যে এই অপরাধ আমলি বাংলাদেশের সঙ্গে, এই যে আজকে দেখেন এখন একটা বিচার শুনানি চলছে রেগুলার, এই যে গুমের উপর, সেখানে কিন্তু স্পষ্ট সাক্ষীরা বলছে যে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউল হাসান, অবসররত আর্মি কর্মকর্তা, ওনার নির্দেশে কখনো বলে 200 মারছে, কখনো বলে 60 জনকে হত্যা করেছে। এই যে সুনির্দিষ্ট স্টেটমেন্ট, আমার মনে হয় এগুলিকে যদি আমরা সঠিকভাবে আমাদের আইনের প্রক্রিয়াগুলি অনুসরণ করে এবং শুধু যারা আমাদের ওখানে আইনকে মোকাবেলা করে তারা যদি সঠিক ভূমিকা পালন করতে পারে, তাহলে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সেইটার মাধ্যমেই তাদের ইসলাম যে কথাটা বলছিলেন যে সরকারের অবস্থান এবং বিরোধী দলের অবস্থান এক, আমি কিন্তু আপনাদের দুজনের কথার মধ্যে কিছুটা পার্থক্য পেয়েছি। যেমন 5 আগস্টের পরে তিনি বলছেন যে আওয়ামী লীগের মানে কার্যক্রমের আর প্রশ্নই আসে নাই, এমন কথা বলছেন। এখন তো নিষিদ্ধ, এখন তো আর এখন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আপনি বলছেন বিচার প্রক্রিয়ার পরে পরবর্তীতে না, বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা করার আমরা পক্ষে। এখানে কি বলে শার্লিন, আমি কিন্তু এই কথা বলি নাই যে আওয়ামী লীগ আর বিএনপি এবং জামাতের সকল চিন্তাধারা এখন এক হয়ে গেছে, বরঞ্চ আমরা কিন্তু এখন এই প্রশ্নও করছি এবং এই ঘটনাও ঘটছে। এই যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এগুলো প্রশ্রয় কিভাবে দিচ্ছে? এরপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, আপনি তো দেখেছেন যে বিগত 15-16 বছরে জামাত ইসলামী এবং বিএনপি বা ছাত্রদল, ছাত্র শিবির কার্যক্রম করা তো দূরের কথা, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাক্টিভিটি দেখেছে, সেটাকে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করেছে, এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন এরকম সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে সংগঠিত হতে দেওয়া হবে না, এই মর্মে কোনো পদক্ষেপ কতটুকু দেখা যাচ্ছে? কোথাও দেখা যাচ্ছে না। এই জন্য আমরা প্রশ্ন করি বারবার এটা, যে সরকার বা হয়তো সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশনা নাই, কিন্তু ইন্টারনালি অথবা রুট লেভেলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ব্যবস্থা চালানো হচ্ছে।
ওদের আরেকটা ঘটনা আছে, সেটা হলো যে আগামীতে খুব কাছাকাছি সময় স্থানীয় সরকার নির্বাচন হবে। ইতোমধ্যে বেশ কিছু জায়গায় স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই প্রার্থী হচ্ছে বা প্রার্থী হবে, তারা কি বলে ফেস্টুন ছাপাচ্ছে, এরকম ঘটনা ঘটছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি করছে আর কি। তো সেইগুলোর এগেনস্টে মানে আমি কিন্তু বারবার বলছি আর কি, যে বর্তমানে দেশে সবচেয়ে বড় সংকট যদি কিছু থেকে থাকে, আমরা তো সবাই সবসময় বলি খালি যে ভঙ্গুর অর্থনীতি, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সংকট হচ্ছে সুশাসন বা আইন শৃঙ্খলার অবনতি। জি, ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের বিচার কাজ সম্পন্ন করতে সরকার, এবং যদি পরবর্তীতে আরও বেশি সময় লাগে, আসলে কতদিন সময় পরে আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ হওয়া থেকে ফিরে আসতে পারে বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে, এমন একটা ধারণার কথা যদি আপনি বলেন, আপনি আপনার চিন্তাটা শুনতে চাই। সমস্যাটা রাজনৈতিক। বিচার যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের ঘটিয়েছে, যারা পাচার করেছে, তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের ধরুন 2 কোটি যদি সমর্থক থাকে, 2 কোটি লোককে অপরাধ করেছে, তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, তাদের সমাবেশ করার স্বাধীনতা থাকবে না। যেটি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে ব্যক্তিগতভাবে যে কেউ নির্বাচন করতে পারে ব্যক্তি হিসাবে, কিন্তু তার দলের পদ পদবি এবার তো সোহরাব ভাই, এবার তো স্বতন্ত্র হবে, এবার তো কোনো দল হবে না। দল হবে না, একটা দল হবে না। স্বতন্ত্র হিসেবে কথা আর বলেছেন। রাশেদুল ভাই বললেন এটা খুবই দলীয় একটা অবস্থান থাকতে পারে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়। নির্বাচনের সময় কিন্তু দেখা গেছে সব দলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্যে মানে মরিয়া হয়ে উঠেছিল। এমনকি জামাত ইসলামের যে কেন এই নায়েবে কথা আমির, বলছেন? আচ্ছা সব দল- নায়েবে সব আমির দল প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে, এটা নায়েবে কেন বলছেন? আমির শুনেন, নায়েবে আমির তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, তাহের মোহাম্মদ আব্দুল্লাহই তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি তার এলাকায় বলেছেন যে আগে যিনি ছিলেন মজিবুল হক, যে তার যারা কর্মী সমর্থক তাদের অভয় দিয়েছেন, তাদের কোনো সমস্যা হবে না, এবং তাদের ভোট তিনি চেয়েছেন। এরকম আরও অনেকে চেয়েছেন, এবং বিশেষ করে এবং বিএনপির যে প্রথম যে বিএনপির অবস্থান ছিল যে আমরা নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে। এখন দেখুন বাংলাদেশে আদালতের রায়ও পাল্টে যায়, তাই নির্বাহী আদেশে করে, নির্বাহী আদেশ তো শেখ হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, সেটা কি রাখতে পেরেছে? এখন আমি যে কথাটি বলছি 2024-এর বাস্তবতা এবং আজকের বাস্তবতা এক নয়। আর আপনি যদি বলছেন কতদিন লাগবে, 2026-এর বাস্তবতা 2028-এ কিন্তু এক থাকবে না। সুতরাং এটি রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। অবশ্যই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হবে। কিন্তু আপনি তাহলে কী হবে, দেশে 23 তারিখে কিছু হবে না, হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে কি হবে এই স্থানীয় সরকার নির্বাচনে? এখন যদি জামাতে সরকারের যদি অবস্থান হয়, যেহেতু এটা দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, ব্যক্তিগতভাবে যে কেউ নির্বাচন করতে পারে। আর যদি আরেক পক্ষ আরেক দল বলে যে না আওয়ামী লীগ কখনো করেছে, আর 5 বছর আগে করেছে, 10 বছর আগে করেছে, 50 বছর আগে করেছে, সে নির্বাচন করতে পারবে এমন না, কথা শুনেছেন তাহলে তো আপনি? সেটা মানবাধিকার লঙ্ঘন হবে। আচ্ছা, এবার সেটা কি গ্রহণযোগ্য হবে যে 10 বছর 20 বছর আগে আওয়ামী লীগ করেছে এমন বলে? কথা কি কেউ বলেছেন কিনা, মানে এমন কথা কি এসেছে? আপনি যেহেতু বললেন, আমি জানতে না চাচ্ছি। বললে ভালো, আচ্ছা। না বললে তাহলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক যে এরকম আলাপটা এরকম না, এখানে দেখুন আর কি আচ্ছা, আমি বলবো রাশিদুল ভাই বলেন। হ্যাঁ জি, অবশ্যই। এখানে যেটি ভাই সৌরভ ভাই বলেছেন আর কি, এটা এরকম না। বক্তব্যটা যেমনটা দিয়েছেন যে জামাত বা কি বলে তাহের ভাই নির্বাচনী জায়গায় আওয়ামী লীগকে কি বলে অভয় দিয়েছেন, আমরা তাহের ভাইয়ের বক্তব্যটা এরকম ছিল না। বক্তব্যটা ছিল যে যারা এলাকায় কোনো দোষ করেনি, শুধুমাত্র দল করাটাই কারোর জন্য একমাত্র অপরাধ হতে পারে না। তো এই কথাটাই তো বলা জি হচ্ছে। জি জি, না এটা এই এর কথাটাই অর্থ বলা হচ্ছে। এই নয় যে আওয়ামী লীগকে শুদ্ধ সব নিয়ে এসে আমার দলে চলে আওয়ামী আসে, এটা লীগের বলা যারা না। দলে ভোটার, চলে আসে না, আওয়ামী লীগের ভোট যারা চেয়েছে। ভোটার, হ্যাঁ, ভোট সেই চেয়েছে ভোটটা কিনা? চেয়েছেন। ভোট কিন্তু চেয়েছে উনি- তো, ভোট চেয়েছে, বিএনপি এই ভোট প্রসঙ্গে চেয়েছে, যেটা বলেছেন। এমনকি এনসিপি যে আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে Opposite। বিপক্ষে থাকার কথা, তারাও মানে ভোট আওয়ামী লীগের যে চেয়েছে। ভোট না, 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 ব্যাংকটা না। রয়েছে, সেই ভোট এখানে ভোট ব্যাংকের কথা ব্যাংকের বলছেন না আপনি। না, এটা ভোট ব্যাংক তো সবাই যে কেউ ভোট চাইতে পারে মানুষের কাছে নাকি, কিন্তু এর অর্থ এই নয় যে অপরাধীদেরকে অ্যাকুমুলেট করবে। না না, কিন্তু রাশেদ ভাই, কিন্তু এখানে এরকম রাশেদুল কথা- ভাই, আমি এটাই বলছি যে কেউ যে কারো ভোট চাইতে পারে, তা আপনি যার ভোট চাইবেন তিনি আপনার ভোট চাইতে পারবেন না? চাইতে পারবে, না, তাহলে- স্বাধীন দেশ।
না, তাহলে তো আওয়ামী লীগ প্রাসঙ্গিক হলো। আপনি যদি আওয়ামী লীগ সমর্থকের ভোট চাইতে পারেন, এখানে সোহরাব যে ভাই তার একটু তার ছোট্ট একটা কারেকশন দেই আর কি। হ্যাঁ, বলুন। কারেকশনটা হচ্ছে যে আওয়ামী লীগ যে টার্মটা, হ্যাঁ। এই টার্মের সাথে যে টোটাল চিত্রটা, হ্যাঁ, এই চিত্রটা কোনোভাবে বাংলাদেশে প্রাসঙ্গিক করার সুযোগ নেই। শুনেন, এই কথা আওয়ামী লীগ কিন্তু এই 50 বছর ধরে জামাতকে সম্পর্কে বলেছে, সেটা কিন্তু টিকাতে ওটা অন্য পারেনি। বিষয় ছিল। হ্যাঁ, আমি অন্য যেটা বিষয়- বলছি, আমি যেটা বলছি যে আওয়ামী লীগের 2 কোটি লোক কি 2 কোটি আমরা বলি সমস্যা নাই- মানে আলাদা এই রাশেদুল ইসলাম, গণঅভ্যুত্থানের আপনি বিরুদ্ধে অন্য অবস্থান বিষয় নিয়েছিল। বলছেন, আমি একটু ছাত্রলীগ শুনতে থেকে- চাই যে মানে কিভাবে আলাদা করছেন দুটো বিষয়কে। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ মানে শব্দটার সাথে আপনাকে আগে পরিচিত হতে হবে। এখন বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ মানে হচ্ছে গণহত্যাকারী, আওয়ামী লীগ শব্দ মানে হচ্ছে যে 1400 মানুষকে জামাত হত্যাকারী। সম্পর্কে তো সে একই না অভিযোগ না আওয়ামী না লীগ না না বছরের না, পর এটা বছর এটা ধরে এখন তুলে পর্যন্ত এসেছে। প্রমাণিত হয়নি। আওয়ামী লীগের বিষয়টা প্রাসঙ্গিক এবং এটা প্রমাণিত। এরা এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনতা এই ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এই জায়গাটা আপনাকে অবশ্যই আগে গ্রহণ করতে হবে, দেন হলো যে আপনাকে সামনের দিকে জি, আগাতে হবে। সোহরাব হাসান কিছু যোগ করতে চান কিনা? না না, যোগ না, বললাম আমি তো আমার কোনো অবস্থান নেই। আমি বলছি যে এটি রাজনৈতিক সংকট, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আইন প্রয়োগ করে বা নির্বাহী আদেশে করা যাবে না। মোশাররফ ভাই একটা কথা বলছে যে আদালত করতে পারে, হ্যাঁ, দেশের সর্বোচ্চ আদালত করতে পারে। তবে বাংলাদেশে 55 বছরের আদালতের যে ইতিহাস, সরকার বদলের সঙ্গে সঙ্গে আদালতের রায়ও বদলে যায়। সুতরাং সেখানেও কিন্তু এই প্রশ্নটি আছে। না, এটা একটু যোগ করি তাহলে, তথ্য যোগ করে দিই তাহলে। আমার এলাকায় আওয়ামী লীগের একজন সহসভাপতি, তিনি হত্যা মামলার আসামি। তাকে দেশ থেকে মানে কি বলে, প্রথমত কারাগার থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এরপরে দেশ থেকে পালানোর ব্যবস্থা করে কারা দেওয়া করেছে? হয়েছে। এটা ওখানকার মানুষ সবাই জানে কারা করেছে। এই, আপনি বিএনপির লোক না করেছে, বললে তো বুঝবে না বিএনপির কেউ। লোক করেছে, আপনি বলেন। বিএনপির লোক লোক করেছে, এবং করেছে, এটা নিয়ে আচ্ছা। মানববন্ধন হয়েছে, নাম প্রকাশ করেছে, জি। যারা সাক্ষী না, দিয়েছে তাহলে তারা নাম বিএনপি প্রকাশ যদি করেছে। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চায়, কি বলে এই পুনর্বাসন এটা তো করতে clear। চায়, আপনারা তো এটা ঠেকাতে পারবেন না। কেন ঠেকাতে পারবো না? আমরা তো সেই সময় মানববন্ধন করেছি এবং না সেটা না, against এ কথা করেছেন, বলেছি। কিন্তু ঠেকাতে পারবেন না। আমি বলছি যে সংসদে তো আপনারা সংখ্যালঘু, তা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তো তারা যে কোনো আইনও করতে পারে। এটা তো অলরেডি করেছেই। দেখেন যে দেশে যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে 133টি অধ্যাদেশ ছিল আর কি, এই 133টির মধ্যে 19টি বা এরকম ল্যাপস করে দিয়েছে, একটা জাস্ট তারা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে। আমরা তো তার এগেইনস্টে অবস্থান গ্রহণ করছি। শুধু এটা ওই 19টা নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইস্যুতে আমাদের অবস্থান থাকবে সক্রিয়। জি, এখান থেকে আমরা প্রশ্ন করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শেষটা করতে চাই, এই প্রসঙ্গে কিছু যোগ করতে যাচ্ছেন? না, এখানে আমাদের এমপি সাহেব যে কথাটি বলেছে গণভাবে, এখানে দেখেন আপনি আমাদের সংসদের না, কার্য গণভাবে বলি নাই ভাই। আপনি বলছেন, আমি একটু বললি এটা পাবলিকের কাছে একটা রং মেসেজ যাবে। আপনি দেখবেন আমাদের কার্য উপদেষ্টা কমিটিতে 133টা অর্ডিন্যান্স নিয়ম অনুযায়ী আমরা কিন্তু প্রথম দিনে সংসদে উপস্থাপন করেছি। সেটা বিশেষ কমিটিতে গিয়েছে, সেখানে তারাই সিদ্ধান্ত নিয়েছে 98টা আইনে পরিণত করবে। বাকি 4টার উপর জামাতরাও নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপিও নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেগুলির উপর অধিকতর আমরা আরো শক্তিশালী করে সংসদে উপস্থাপন করব। এর মধ্যে আছে সংসদ সচিবালয়, এর মধ্যে আছে গুম কমিশন, এর মধ্যে আছে আপনার জি, একেবারে শেষ পর্যায়ে মানবাধিকার কমিশন। এখন আমরা কি বলেছি, আমরা বলেছি এখানে যে আইনের দুর্বলতাগুলি আছে, এই দুর্বলতাগুলি আরো যারা এক্সপার্ট আছে, শুধু সংসদ সদস্য না, বাইরেও যারা এক্সপার্ট আছে, তাদের মতামত নিয়ে আমরা এটাকে শক্তিশালী করব, এবং সেই প্রক্রিয়া এখন আর চলছে। একটা বিষয় আমি ছোট্ট করে শুনতে চাই যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার বিষয় বা তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে কিনা বিএনপি, এই কথাটা তুলেছিলেন রাশেদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু ছোট করে মন্তব্যটা শুনতে চাই। বিএনপি যদি এটা করতো, তাহলে আপনি এখন যে আদালতে বিচারটা চলছে, এখানে তো বিচার এমপি সাহেবও দেখে, আপনিও দেখেন, তাহলে তো এখানে কোন জায়গায় বিএনপিকে ছাড় দিচ্ছে আইনগতভাবে? তাহলে ওই আসামি কেন ছাড়া পেল এবার? কোন আসামি? শেরপুরে সেটা কি আসামি? এটা যিনি আওয়ামী লীগের জেলা বিএনপি। এখন সেটা জজ বলতে পারে কোন কারণে ছাড়া পেলো, কি কারণে, এটা তো আমরা বলি না। আইনে কোন ফাঁক ফোক দিয়ে কখন এই আইনের বেরোচ্ছে এটা বলবো। ফাঁকফোকরগুলো ওইটাই আমাদের সৌরভ ভাই বলেছেন আর কি। কারণ আমি বলি আমাদের দেশে প্রচলিত আইনে কি আছে আপনার, যে আপনার আদালতকে তো আমরা ইন্টারফেয়ার করতে পারি না। একটা আসামিকে আপনার যে কোনো আসামিকে তার জামিন পাওয়ার তো রাইট আছে। আপনি কি বছরের পর বছর তাকে আটকে রাখবেন? এটাই বলি আর কি, যে এই মুহূর্তে আমরা সন্দেহ পোষণ করছি যে কি বলে বিচারালয়ের ব্যাপারে যে আইন, এটাকে ল্যাপস করে দেওয়ার মূল কারণ উদ্দেশ্য এটাও হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার একটা কায়দা। আচ্ছা, শেষ পর্যায়ে রয়েছে, একেবারে শেষ পর্যায়ে। ধন্যবাদ মোহাম্মদ রাশেদুল ইসলাম, সোহরাব হাসান এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে আসার জন্য।
দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।